তো এবার লিভার ট্রান্সপ্লান্টকে আমরা সহজে বুঝবো স্টেপ বাই স্টেপ। যে মানুষের আইদার ব্রেন ডেড হয়ে গেছে বা কার্ডিয়াক ডেথ হয়েছে, বা যে লিভিং ডোনার লিভার, মানে যে জ্যান্ত মানুষ থেকে লিভার আমরা নিলাম। এই যে ডোনারের লিভারটা যখন আপনারা কেটে নিয়ে যাচ্ছেন গ্রিন করিডোর করে, মাঝখানে পচে যাওয়ার কোনো চান্স আছে? মানে লিভারটাকে প্যাক করার স্পেসিফিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ব্যাগের মধ্যে দেওয়া হয়, তারপরে আইস বক্সের মধ্যে রাখা থাকে। মৃত্যুর কতক্ষণের মধ্যে এটা করতে হয়? সেটা ইউজুয়ালি বলে 8 থেকে 10 ঘন্টার মধ্যে হলে বেটার। তো আপনারা কতটা পেট কাটেন? মার্সিডিজ বেঞ্জের মতো সাইনে আমাদের পেটটা কাটা হয়। আচ্ছা, ফুড হ্যাবিট সেটা কতটা দায়ী? সুগার ইজ দ্য নিউ অ্যালকোহল। এই ধরুন একটা লোকের ব্লাড গ্রুপ এ আর একটা লোকের ব্লাড গ্রুপ বি, এই এ লোকটা কি বি লোকটাকে এই তার লিভার দিতে পারে? সায়েন্স এতটাই আজকাল উন্নত হয়েছে, সেটাও সম্ভব। ডোনার কি সবাই হতে পারে ডাক্তার? খুব মোটা থাকলে তার আমরা লিভার নিতে পারবো না, আর ফ্যামিলি মেম্বার থেকে হতে লাগবে। তো এই যে লিভার তো আমাদের একটা, আমি যদি কেটে দিয়ে দিই তাহলে আমার কি রইলো? তো লিভার আবার নিজে থেকে রিজেনারেট করে। ভালো হওয়ার প্রবণতা বা ভালো হওয়ার সম্ভাবনা কতটা বেশি দেখেন? যে নোটো ডেটা পাবলিশ করেছে টোটাল অর্গান ট্রান্সপ্লান্টে, ইন্ডিয়া এখন 3rd নম্বরে। আমার যদি লিভার ট্রান্সপ্লান্ট হয় তাহলে কি আমি বেবি কনসিভ করতে পারবো? 1 বছরের পর থেকে ইউজুয়ালি আপনি কনসিভ যে লিভার ট্রান্সপ্লান্ট যার হয়েছে সে করতে পারে। আচ্ছা, এই যে আপনারা লিভার ট্রান্সপ্লান্টের সময় লিভারটা কাটেন, ওটা কি দিয়ে কাটেন? কড়া, ছুরি? সেটা কাটার জন্য এক ধরনের স্পেশাল ইনস্ট্রুমেন্ট থাকে, যেটাকে আমরা বলি কুসা। কোন বয়স থেকে কোন বয়স অবধি এই লিভিং ডোনার লিভার দিতে পারে? তো 18 থেকে 50 থেকে 55 বছর পর্যন্ত একজন লিভিং ডোনার হতে পারে। অনেকেরই লিভার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে একটা চিন্তার বিষয় থাকে, বিশেষ করে বাচ্চাদের লিভার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে। প্রথম পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল, উনি আজকে আফটার 25 ইয়ার্স আজ একজন ডক্টর। মেডিক্লেম কি লিভার ট্রান্সপ্লান্ট কভার করে? করে। আধা যে বাজে জায়গাটা সেটা কেটে বাদ দিলে আধা লিভারটা কাজ করবে, এরকম কি হয়? লিভার কেটে বাদ দিয়ে যদি আপনার লিভারে কোনো টিউমার বা কোনো ক্যান্সার হয়েছে। স্যার, এখন ইউটিউব খুললে, ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় যে লিভার ডিটক্স বলে এক বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এটা তো প্রচন্ড হেলদি, এগুলো খেলেই তো হয়। আপনাদের কাছে গিয়ে কি হবে? তো এইগুলো টোটালি মার্কেটিং গিমিক। চায়নায় শুয়োরের লিভার মানুষের পেটে বসিয়ে দিল, তো এই জেনোগ্রাফট আসবে নেক্সট 5-10 বছরের মধ্যে আমরা দেখতে পারবো। হ্যাঁ, না লাগিয়ে দিলেন, ঘোঁত ঘোঁত করা শুরু করলো। নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। আর আজকে দেহের একটা বিশেষ অর্গান নিয়ে একটি বিশেষ আলোচনা হবে, এবং এই বিশেষ অর্গানটি কি? দেহের সবচেয়ে বড় অর্গান। হ্যাঁ, দেহের সবচেয়ে লার্জেস্ট সলিড অর্গান এই এখানটা থাকে, লিভার নামক বস্তু। খুব দরকার না থাকলে না ব্যাস। আর খারাপ হলেও জানেন যে অনেকে বলে যে ঘাড় কালো হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, বা দেহ হলুদ হয়ে যাচ্ছে, জন্ডিস হয়ে যাচ্ছে। লিভার নিয়ে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি, সেই পর্বটা আপনারা খুবই এনজয় করেছেন, সব কিছু নিয়ে আলোচনা করেছি। কিন্তু এবার এই লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে কি মানুষের জীবন শেষ? সে কি আর বাঁচবে না? ঠিক কখনোই নয়। এটা যে জিনিসটা বলছেও যে এখন যে লিভারের যে চিকিৎসা সেটা অনেক উন্নত হয়েছে, ওষুধও অনেক বেরিয়েছে। কিন্তু ধরুন এরকম অবস্থা, যাদের এরকম টার্মিনাল কেস, যাদের এরকম অবস্থা হয়ে গেছে যে লিভার প্রতিস্থাপন করতেই হবে, সেই সময় যে লিভার ট্রান্সপ্লান্ট দরকার হয়, তার এপিসোড নিয়ে আজকে আমরা এসেছি। আমাদের সাথে আছেন ডক্টর বাপ্পাদিত্য হর। উনি একজন হেপাটো প্যানক্রিয়াটো বিলিয়ারি সার্জন, উনি একজন লিভার ট্রান্সপ্লান্ট সার্জন, উনি রোবোটিক সার্জন। বেশি সার্জন বলে সোজা ডাইরেক্ট ঢুকে যাই। হ্যাঁ, নমস্কার ডাক্তার। নমস্কার। এই যে এত কিছু নাম, এগুলো আপনি মনে রাখতে পারেন? আপনি নিজের হেপাটো বিলিয়ারো কি সব বলে? হেপাটো প্যানক্রিয়াটো বিলিয়ারি, প্যানক্রিয়াসটাকে বাদ দিলে চলবে না। ঠিক আছে, আপনারা রিল্যাক্স করুন। অগ্নাশয় আর পিত্তনালীর ডাক্তারবাবু, বুঝতে পারছেন? বাংলা করে বলুন। এবং উনি হচ্ছেন লিভার ট্রান্সপ্লান্ট এক্সপার্ট, এবং আজকে আমরা ডিপ ডাইভ করব এই লিভার ট্রান্সপ্লান্ট বিষয়টা নিয়ে। ঠিক। তো ডাক্তারবাবু, আমাকে বলুন, এই যে লিভারটা আপনারা কি করে মানে কেটে বাদ দেন, কিভাবে লাগান, কাদের লিভার লাগান, কেই বা লিভার দিতে আসে? মানে লিভার ট্রান্সপ্লান্ট ব্যাপারটা আমাদের 2 রকম টাইপের হয়। একটা আমরা যেটা বলি ক্যাডাভারিক, বা যে মানুষের আইদার ব্রেন ডেড হয়ে গেছে বা কার্ডিয়াক ডেথ হয়েছে, সেখান থেকে লিভার অর্গানের সোর্স। আরেকটা যেটা থাকে সেটাকে আমরা বলি লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট। তো মেনলি এই দুটো সোর্স থেকেই অর্গান পাওয়া যায়, যেটা আমরা তারপরে পেশেন্টের যে লিভারটা আছে সেই লিভারটা পুরো খারাপ হয়ে যায়, তো সেই লিভারটা আমরা পুরো কেটে বাদ দিয়ে দিই।
আইদার ক্যাডাভারিক লিভার যদি হয় সেই লিভারটা, বা যে লিভিং ডোনার লিভার, মানে যে জ্যান্ত মানুষ থেকে লিভার আমরা নিলাম, সেটা আমরা তারপরে ওর শরীরে লাগাই। তো প্রসেসটা এরকমই হয়। তো আপনারা শুনলেন মানে জীবিত মানুষের লিভার, মৃত মানুষের লিভার, এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ডিপ ডাইভ করব। সবার আগে ডাক্তারবাবু আপনি বলুন যে কি করে বুঝবে একজন মানুষ বা একজন ডাক্তারবাবু কখন এই ডিসিশনটা নেয় যে এই লিভার গেছে, পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্ট দরকার? ইন্ডিকেশন অফ লিভার ট্রান্সপ্লান্ট। রাইট। তো এটা আমরা মেনলি 3টে কারণে করি সেরকম ব্রড ভাবে ভাবতে গেলে। একটা যেটাকে আমরা বলি অ্যাকিউট লিভার ফেলিওর, মানে এটাতে আপনার লিভার আগে কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে কোনো একটা ভাইরাস বা কোনো টক্সিনের জন্য আপনার লিভার সাডেনলি ড্যামেজ হয়ে গেল, আর তখন আমাদের এতটাই ড্যামেজ হয়ে গেল সেটা বিয়ন্ড রিভার্সিবল স্টেজ, তখন আমাদের লিভারটা চেঞ্জ করাই একমাত্র পদ্ধতি। সেকেন্ড যে কারণ সেটাকে আমরা বলি ক্রনিক লিভার ডিজিজ, মানে আপনি রোজ একটু একটু করে লিভার খারাপ হচ্ছে, তাতে আস্তে আস্তে গিয়ে আপনি রোজ অল্প অল্প করে মদ খাচ্ছেন, আপনার লিভারটা আস্তে আস্তে করে খারাপ হতে যাচ্ছে, তো সেটা আমরা বলি ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস অফ লিভার। তো এই সেকেন্ড কারণের জন্য আমরা লিভার ট্রান্সপ্লান্ট করি। থার্ড ইম্পর্টেন্ট কারণ যদি আমি বলি সেটা হচ্ছে লিভার ক্যান্সার। তো লিভার ক্যান্সারেও আমরা লিভার ট্রান্সপ্লান্ট করি। এইগুলো অ্যাডাল্ট বা বড়দের জন্য, ইউজুয়ালি পেডিয়াট্রিক বা বাচ্চাদের জন্য লিভার ট্রান্সপ্লান্টের ইন্ডিকেশন একটু অন্যরকম হয়। যেমন যেটা বাচ্চাদের আমরা যেটা লিভার ট্রান্সপ্লান্ট করি তার প্রধান কারণ হয় সেটাকে আমরা বলি বিলিয়ারি অ্যাট্রেসিয়া, মানে সেটাতে আমাদের জন্মগত কারণেই বাইল ডাক্ট, এটার মানে একটু বলুন, বিলিয়ারি অ্যাগ্রেসিয়া। ওটা বলছি আমি, ওটা Atresia। বিলিয়ারি অ্যাট্রেসিয়া মানে জন্মগত কারণেই যখন বাচ্চা জন্মাচ্ছে তখন যে পিত্ত নালী ওর সেটা তৈরি হয় না, সেটা তৈরি না হওয়ার জন্য লিভার থেকে যে পিত্ত আমাদের খাদ্যনালীতে এসে জমে বা খাদ্যনালীতে এসে খাবার হজম করে সেই ফ্লোটা হতে পারে না। তো এটাতে লিভার আস্তে আস্তে ড্যামেজ হয় এবং লিভার খারাপ হয়ে যায়। তো তাদের আমাদের বাচ্চা অবস্থাতেই লিভার ট্রান্সপ্লান্ট করতে লাগে, নাহলে তার সার্ভাইভাল সম্ভব নয়। এছাড়াও কিছু জেনেটিক রেয়ার কজেও বাচ্চাদের আমরা ট্রান্সপ্লান্ট করি। তো মোটামুটি ব্রডভাবে ভাবলে অ্যাডাল্ট আর পেডিয়াট্রিকে এই ইন্ডিকেশনই হয় লিভার ট্রান্সপ্লান্ট। আচ্ছা ডাক্তারবাবু, সবাই যখনই শোনে যে কোনো একটা লিভারের ডিজিজ হয়েছে তখনই ভাবে এটা একটা পেঁচো মাতাল, প্রচুর মদ খায়, এই মদ খেয়ে লিভারটাকে নষ্ট করেছে। তো অ্যালকোহলিক লিভার ডিজিজ আর নন অ্যালকোহলিক লিভার ডিজিজ তো আছে। এই নন অ্যালকোহলিক লিভার ডিজিজের জন্য কি এমনভাবে খারাপ হয়ে যেতে পারে লিভারটা যার জন্য ট্রান্সপ্লান্ট দরকার হতে পারে? এখন সেটা খুবই ওয়ারিং যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আস্তে আস্তে বাড়ছে। মানে আপনি যদি দেখেন আমাদের দেশেরও কিছু পাবলিশ লিটারেচারও হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ইজ দ্য গোয়িং আপ, মানে ফর দ্য ইন্ডিকেশন অফ লিভার ট্রান্সপ্লান্ট। আপনি যদি দেখেন মোস্ট অফ দ্য লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার, যেখানে 100টা যদি আমি এক বছরে ট্রান্সপ্লান্ট করি, হয়তো 20 থেকে 30টা অ্যালকোহলের জন্য হয়, 20 থেকে 30টা হয় আমাদের হেপাটাইটিস বি বা সি ভাইরাসের জন্য। আর যেটা আস্তে আস্তে বাড়ছে সেটা হচ্ছে ওবেসিটি বা ডায়াবেটিস রিলেটেড, আনকন্ট্রোল ডায়াবেটিস রিলেটেড লিভার ডিজিজ, যেটা আস্তে আস্তে ইনক্রিজিং, যেটা একটা ওয়েরিং আমাদের সমাজের জন্য। আমার মনে হয় এই জায়গাটা থেকে আমাদের ওয়েট কন্ট্রোল, এক্সারসাইজ করা, যেগুলো দিয়ে আমরা এই জায়গাগুলো আস্তে আস্তে যাতে ওই লেভেলে না চলে যায় সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। ইভেন হেপাটাইটিস বি, সি, এগুলো তো এখনো তো ইনফেকশন তো আমাদের তো এখানে খুবই দেখা যায়। যেটা বলার যে হেপাটাইটিস বি এখন খুবই প্রিভেন্টেবল, মানে আপনার হেপাটাইটিস বি এর জন্য যে ভ্যাকসিন আছে সেটা খুবই এফেক্টিভ। মানে এখন যারা আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল তাতে এখন যারা জন্মাচ্ছে সেই বাচ্চাদেরও হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিন্তু আগে যেটা দেওয়া হতো না। তো এখন আপনারা যদি হেপাটাইটিস বি ভ্যাকসিন না নিয়ে থাকে তো আপনি আপনার ব্লাড টেস্ট করে চেক করুন। আর আমি বলবো হেপাটাইটিস বি এর ভ্যাকসিন লাগাল, হেপাটাইটিস বি ভ্যাকসিন লাগে অলমোস্ট 99 to 100% আপনার প্রিভেন্টেবল থাকেন যে হেপাটাইটিস বি আপনার হবে না। আর হেপাটাইটিস সি এর জন্য যেটা বলার, হেপাটাইটিস সি জন্য 2013-14 থেকে একটা খুব ভালো ওষুধ আমাদের মার্কেটে এসছে, সেই জন্য হেপাটাইটিস সিও এখন আমার যে ভাইরাস লোড অনেক কমে যায়, সেটা কিওর হয়ে যায়। সেই জন্য এখন দেখা যাচ্ছে যে হেপাটাইটিস সি এর জন্য লিভার ট্রান্সপ্লান্ট করার ইন্ডিকেশনটা আস্তে আস্তে কমছে। আর যেটা বাড়ছে সেটা হচ্ছে মোটা হওয়ার জন্য বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য লিভার ট্রান্সপ্লান্টের ইন্ডিকেশন আস্তে আস্তে বাড়ছে। তাই বলে অ্যালকোহলিক লোকেরা ভাববেন না যে আরে এ তো কমে যাচ্ছে লাগাও, একদম অবশ্যই নয়। আচ্ছা, ফুড হ্যাবিট সেটা কতটা দায়ী? বাইরের খাবার খাওয়া, তেল মশলাদার খাবার খাওয়া, সুগার কন্টেন্ট ज़्यादा নেওয়া, বিভিন্ন টাইপের সফট ড্রিঙ্কসেস যে মার্কেটে এখন অ্যাভেলেবেল সেগুলোতে আপনি যদি তার কম্পোজিশন দেখেন তাতে হাই সুগার কন্টেন্ট থাকে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করা, আর তার সাথে সাথে আমি বলবো রেগুলার এক্সারসাইজ করার একটা বড় ভূমিকা থাকে। আপনি যদি ইভেন ইফ ইউ টেক খাবারও আপনি খাচ্ছেন তার সাথে আপনি রোজ এক্সারসাইজ করছেন তো আপনার ক্যালোরি বার্ন আউট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি ইনটেক অনেক করছেন সেদিক থেকে আপনার এক্সারসাইজ করছেন না, তো সেই এক্সেস যে গ্লুকোজটা আপনি নিচ্ছেন সেই গ্লুকোজটা লিভারে গিয়ে ফ্যাটে পরিণত হয়, সেই ফ্যাটটাই আস্তে আস্তে লিভারকে ড্যামেজ
করতে লাগে। মানে ইভেন যদি আমরা যদি বায়োপসি করে যখন আমরা দেখা যায়, ইভেন অ্যালকোহলিক হেপাটাইটিসের পিকচার আর নন অ্যালকোহলিক হেপাটাইটিসের পিকচার অনেকটাই সিমিলার হয় বায়োপসিতে। তো এখন যেটা আমরা অনেক সময় বলি যে সুগার ইজ দ্য নিউ অ্যালকোহল। ঠিক, সুগার ইজ দ্য নিউ অ্যালকোহল। আচ্ছা, সায়ন একটা প্রশ্ন করছিল আমাকে, বলে ডাক্তারবাবুকে একটু জিজ্ঞেস করো, বলছে যে বাইরের খাবার, যখন বাইরের রেস্টুরেন্টের খাবার যখন ঘরে নিয়ে আসছেন, তখন যখন ঘরে বসে খাচ্ছেন তখন তো এটা ঘরের খাবারই হয়ে গেল, বা বাড়ির খাবার যদি আপনি বারান্দায় বা উঠোনে নিয়ে গিয়ে খান তাহলে তো এটা বাইরের খাবার হয়ে গেল। প্রবলেমটা কি আছে? ব্যাপারটা ওরকম নয়, মানে খাবারটা কি প্রসেসে বানানো হচ্ছে, কতটা হাইজিন মেনটেন করে বানানো হচ্ছে, তার ফ্যাট বা কি ধরনের তেল ইউজ করছে, সেই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। যেটা কমনলি আমরা বলি, যেটা আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে অ্যাকিউট লিভার ফেলিওর। তো যেটা মেন কারণ হয় আমাদের দেশে হেপাটাইটিস এ ভাইরাস আর হেপাটাইটিস ই ভাইরাস। তো এই দুটো না আনহাইজেনিক ফুড আর ওয়াটার বন্ড, মানে আনহাইজেনিক জল থেকে স্প্রেড করে, মানে এমন সিভিয়ার স্টেজেও চলে যায় যে লিভার ফেলিওর, তখন আমাদের ট্রান্সপ্লান্টও করতে হয়েছে। তো না আমি এটা জাস্ট মজা করে বললাম। না বাইরের খাবার বলতে যে বাইরের যে রেস্টুরেন্টের বা বাইরের যে হোটেলের খাবার, সেটা বেশি খাবেন না, তৈলাক্ত খাবারটা কম খাওয়াটাই ভালো, আর একটু হাইজিন মেনটেন করে এরকম জায়গা থেকে খাবার আনাটাই আমার মনে হয় ভালো। মানে বাইরের রেস্টুরেন্টে যে মেনুগুলো দেখেন, ইউটিউবে সার্চ করবেন, সেই রেসিপিগুলো পেয়ে যাবেন, বাড়িতেই রান্না করে সেগুলো খান, এবং সেটা একটা ইন্টারেস্টিং প্রসেস হতে পারে। এবং ডাক্তারবাবুর বাড়িতেও যাতে দারুণ দারুণ রান্না হয়, এবং আমরা তাই ডাক্তারবাবুর রান্নাঘরের জন্য রয়েছে শালিমারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, যার মধ্যে দারুণ দারুণ সব রান্নার সামগ্রী রয়েছে। আপনারাও প্লিজ এই শালিমারের মশলাপাতি ইউজ করে বাড়িতে রান্না করে খান, হাইজিন মেনটেন থাকবে আর স্বাস্থ্যও ভালো থাকবে। তো রান্না করতে পারেন তো? অল্প বিস্তর তো পারি, মানে নিজেরটা করে নেওয়ার মতো চলে যায়। থ্যাঙ্কস টু আওয়ার গিফট পার্টনার শালিমার। তো আপনি বললেন ক্যাডাবেরিক লিভার ট্রান্সপ্লান্ট আর লিভিং লিভার ট্রান্সপ্লান্ট, মানে ক্যাডাবেরিক বলতে যে মৃত ব্যক্তির দেহ থেকে লিভারটাকে নেওয়া। তো মৃত ব্যক্তি, এবার ধরুন কারোর ব্রেন ডেথ হয়েছে, আর কারণ ধরুন কোনো একটা কার্ডিয়াক ডেথ হয়েছে, এই মৃত ব্যক্তির দেহ থেকে আপনারা কিভাবে লিভারটা নেন? ক্যাডাভারিক বা মৃত ব্যক্তির থেকে আমরা যেটা লিভার নিই সেটা দু রকম টাইপের হয়। একটা হচ্ছে ডোনেশন আফটার ব্রেন ডেথ, মানে যার ব্রেন স্টেম বা ব্রেন ফাংশন ইরিভার্সিবলি ড্যামেজ হয়ে গেছে। আরেকটা হয় যেটা হচ্ছে ডোনেশন আফটার কার্ডিয়াক ডেথ, বা যার সার্কুলেশন বা হার্ট ফাংশন করা স্টপ হয়ে গেছে। এই দুরকমভাবে আমরা ট্রান্সপ্লান্ট ক্যাডাভারিক হয়। বাট আমাদের দেশে এখনও পর্যন্ত মোস্টলি ব্রেন ডেড রিলেটেড ক্যাডাভারিক ডোনেশনই হয়। কিছু কিছু আফটার কার্ডিয়াক ডেথও হয়েছে, বাট অ্যাট দ্য বিগিনিং স্টেজ অ্যাজ অফ নাও। মৃত্যুর কতক্ষণের মধ্যে এটা করতে হয়? এটা ঠিক মৃত্যু নয়, কারণ যখন ব্রেন ডেড থাকে তার সার্কুলেশন চলতে থাকে, তার হার্ট পাম্প করতে থাকে। তো আমরা যখন ওটিতে ওনার থেকে আমরা লিভার বের করার প্রসেস স্টার্ট করি, তখন ওনার হার্ট বা ব্লাড সাপ্লাই চলতে থাকে। তো ইউজুয়ালি যেটা আমরা সেক্ষেত্রে বলি, সেটাকে আমরা একটা জিনিস বলি যেটা কোল্ড ইসচেমিয়া টাইম। কোল্ড ইসচেমিয়া টাইম মানে লিভারটা বরফের মধ্যে বা আইসের মধ্যে কতক্ষণ আছে তার একটা লিমিট আছে। সেটা ইউজুয়ালি বলে 8 থেকে 10 ঘন্টার মধ্যে হলে বেটার। মানে যতক্ষণ আমরা লিভারটাকে বডি থেকে বের করে ওর মধ্যে একটা কোল্ড স্যালাইন, এক ধরনের সলিউশন আছে যেটাকে ইউডব্লিউ সলিউশন আমরা বলি, সেই সলিউশন দিয়ে লিভারটাকে কোল্ড ফ্লাশ করা হয়। তারপরে সেই লিভারটা যখন নিয়ে গিয়ে যে পেশেন্টের শরীরে লাগানো হবে, তো তার যখন আবার নতুন ব্লাডটা সাপ্লাই ওই লিভারে এলো, তো এই যে মাঝের গ্যাপটা, এই গ্যাপটা ইজ ইম্পর্টেন্ট। এটা ইউজুয়ালি যত কম রাখা যায় সেটাই বেটার। তো ম্যাক্সিমাম আপনি বলতে পারেন 8 থেকে 10 ঘন্টা এই কোল্ড ইসচেমিয়া টাইমের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব। তার মানে যে ডোনারের কাছ থেকে যখন আপনারা লিভারটা নিচ্ছেন, তখনও পর্যন্ত রেসিপিয়েন্টের লিভারটা আপনারা কাটেননি। এটা অ্যাকচুয়ালি দুটো ওটি একসাথে চলে। যদি এখনো পর্যন্ত আপনার যদি ক্যাডাভারিক যে ডোনার সেটা যদি অন্য হসপিটালে হয় বা আপনার সেম হসপিটালে ব্যাপারটা কোঅর্ডিনেট করা অনেকটা সুবিধা হয়, বা অন্য হসপিটালে হলেও আজকালকার দিনে আপনি দেখবেন শুনবেন যে গ্রিন করিডোর করে লিভার আনা হচ্ছে। তো ওই যে টাইমটা, কোল্ড ইসচেমিয়া টাইমটা, এই টাইমটাকে শর্ট যতটা করা যায়, আমরাও ফোনে কন্ট্যাক্ট করতে থাকি যে ওই দিকে কতটা হয়েছে। তো আমরাও সেই হিসাবে আইদার এই দিকের অপারেশনের প্রসেসটা একটু ফাস্ট করে দিই বা কখনো কখনো একটু স্লো করে দিই, যাতে আমাদের এই কোল্ড ইসচেমিয়া টাইমটা যতটা কম করা যায়। তো সেটা সবসময় আমাদের কোঅর্ডিনেট হতে থাকে যে ওখানে কতদূর হয়েছে, ওখান থেকে অর্গান বেরিয়ে গেল আমাদের এখানে এসে চলে, সেই যেটা যে প্রাইমারি সার্জন আছে সে সবসময় এই ব্যাপারগুলো ইনফরমেশন ওর কাছে আসতে থাকে, সেই হিসাবে আমরা সার্জারিটাকে প্রসিড করি, সো দ্যাট টাইমটা যতটা কম করা যায়। আমরা তো অনেক ডিপে ঢুকে গেছি, মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তি। আপনি একদম সহজে বলুন স্টেপ বাই স্টেপ কি করে লিভার ট্রান্সপ্লান্ট হয়।
অর্থাৎ আপনাদের জন্য একটু সহজে বুঝিয়ে দিই, একজন মানুষের দেহ থেকে লিভার নিয়ে কেটে অন্য একজনের মানুষের দেহে ওটাকে প্রতিস্থাপন করা, এটাকে বলা হয় লিভার ট্রান্সপ্লান্ট। তো এবার লিভার ট্রান্সপ্লান্টকে আমরা সহজে বুঝবো স্টেপ বাই স্টেপ। তো লিভার ট্রান্সপ্লান্ট যখন আমাদের কাছে পেশেন্ট আসে, তো তার জন্য দুটো টাইপ যেটা হয়, লিভিং ডোনার বা ক্যাডাভার। যদি ফ্যামিলিতে তার লিভিং ডোনার কেউ ডোনেট করার জন্য প্রস্তুত থাকে, তখন দুটো জিনিস আমাদের একসাথে হয়, সেই পেশেন্টকেও ফিট করার জন্য আর ডোনারেরও টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করে ডোনার হোয়েদার দ্য ডোনার ইজ ফিট টু আন্ডারগো দ্য সার্জারি, এইসব দুটো আমরা একসাথে চলতে থাকে। তো যদি পেশেন্টের দিকে আমরা বলি যে যিনি লিভারটা পাবেন, তো তার লিভার সিরোসিস বা লিভার খারাপ হওয়ার জন্য যে যে প্রবলেমগুলো আছে, পেটে জল জমেছে, রক্ত বমি হচ্ছে, এইগুলোকে প্রথমে আমরা প্রাথমিকভাবে ম্যানেজ করার চেষ্টা করি। তার সাথে এই লিভার সিরোসিস পেশেন্টের দেখা যায় যে নিউট্রিশন বা ওরাও, যেটাকে আমরা মেডিকেল টার্মে অনেক সময় বলি সার্কোপেনিয়া, মানে তার নিউট্রিশনালি ও ডিপ্লিটেড হয়ে যায়। কারণ লিভারটা যদি কোনো মানুষের না কাজ করে, তার বডি নিউট্রিশন ডেভেলপ, ইভেন আই টেক অ্যাডুকুয়েট নিউট্রিশন, তাহলে আমার সেই বডিতে সেই জিনিসটা লাগে না। তো তারা নিউট্রিশনালি গ্র্যাজুয়ালি ডিপ্লিটেড হয়ে থাকে। তো তাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্ট করারও আমরা চেষ্টা করি। তার সাথে লিভার ট্রান্সপ্লান্টের মতো একটা মেজর সার্জারি করার মতো তার হার্ট বা লাংস কতটা ফিট, সেই অ্যাসেসমেন্টগুলো আমরা, এই প্রসিডিউরগুলো চেষ্টা করি। এটা হচ্ছে পেশেন্টের জন্য। আর যেটা ডোনারের জন্য আমরা চেষ্টা করি, ডোনারের জন্য আমরা তার ডোনারের প্রাইমারি কিছু বেসিক ব্লাড টেস্ট করি, তারপরে ডোনারের সিটি স্ক্যান করে দেখা হয়, আর এমআরআই করে দেখা হয় তার যে রক্তনালী বা পাইপ যেগুলো আছে তার অ্যানাটমিটা কেমন, বা তার যে পিত্তনালীটা আছে তার অ্যানাটমিটা কেমন, সেই হিসাবে আমরা প্ল্যান করি। সিটিতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে লিভারের ভলিউম। তো আমাদের মানুষের লিভার তো একটাই, তো আমরা যখন কেটে নেওয়া আইদার রাইট লোব বা লেফট লোব আমরা লিভার থেকে কেটে নিই। তো এই যে ভলিউমের ডিস্ট্রিবিউশনটা, সেটা রেসিপিয়েন্ট বা যে পেশেন্ট তার জন্য অ্যাডিকুয়েট কিনা, তো এটাও সিটি স্ক্যানে আমরা ইভ্যালুয়েট করে দেখি। তো ডাক্তারবাবু, এই যে ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপ ম্যাচিং আর HLA DNA টেস্ট, এগুলো কি করা হয় এই লিভার ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে? তো যেটা আমি প্রথমে বলবো যে লিভারকে আমরা বলি যে ইমিউনো প্রিভিলেজড অর্গান, মানে অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্টে রিজেকশন হওয়ার চান্স যতটা বেশি, লিভারে তার থেকে লিভার রিজেকশন হওয়ার চান্স একটু কম। তো এই ক্ষেত্রে যেমন আমাদের ব্লাড ডোনেশন যেমন হয় যে ও ব্লাড গ্রুপ যে কাউকে ডোনেট করতে পারে, আর AB ব্লাড গ্রুপ যে কারোর কাছ থেকে ইচ্ছা নিতে পারে। তো লিভারের ক্ষেত্রেও সেরকমই হয়। HLA বা DNA এর ম্যাচিংয়ের যে ভূমিকা অনেকটা আছে, মেডিক্যালি নেই, বাট লিগালি অনেকটাই ভূমিকা থাকে, কারণ তার রিলেশন প্রুভ করার জন্য আমাদের এই টেস্টগুলো করে দেখতে হয়, যেটা লিগালি আমাদের দেশে যে লিগাল অথরাইজেশন কমিটি থাকে তারা অ্যাপ্রুভ করে, তারপরে আমরা ট্রান্সপ্লান্টটা করতে পারি। এই ধরুন একটা লোকের ব্লাড গ্রুপ A আর একটা লোকের ব্লাড গ্রুপ B, এই A লোকটা কি B লোকটাকে এই তার লিভার দিতে পারে? যেটা অনেকের মানুষের প্রশ্ন থাকে যে দুজনের আলাদা ব্লাড গ্রুপ, তারাও কি সম্ভব? তো এটাও সম্ভব। তো তার জন্য আমাদের আলাদা রকমের প্রিপারেশন করতে হয়, যেটাকে আমরা বলি ABO ইনকম্প্যাটেবল লিভার ট্রান্সপ্লান্ট, মানে অ্যাক্রস ব্লাড গ্রুপ লিভার ট্রান্সপ্লান্ট। মানে আমার ধরুন ব্লাড গ্রুপ A, আমার ভাইয়ের ব্লাড গ্রুপ B, তো সে কি আমাকে লিভার দিতে পারবে? মানে সায়েন্স এতটাই আজকাল উন্নত হয়েছে, সেটাও সম্ভব। তবে তার জন্য আমাদের কিছু আগে প্রিপারেশন করতে হয়, যেটা নর্মাল ট্রান্সপ্লান্টের থেকে একটু আলাদা। আমরা একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যেটাকে আমরা রিটুক্সিম্যাব বলি আর কি। ওই ইঞ্জেকশন দিয়ে কিছু সেলকে আমাদের ডিস্ট্রয় করা হয়, যাতে এই ব্যাপারটা সম্ভব হয়। আর অপারেশনের 3-4 দিন আগে থেকে আমরা প্লাজমাফেরেসিস বলে একটা জিনিস করি, মানে সেটা বেসিক্যালি যে রক্তটাকে একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানো হয়, যাতে ওই এগেনস্ট ব্লাড গ্রুপ যে অ্যান্টিবডিগুলো আছে সেগুলো কমে যায়। তো তারপরে আমরা ট্রান্সপ্লান্টটা করি। তো সেটাও এখনকার যে স্টাডি তাতে দেখা গেছে যে দুটোর রেজাল্ট অলমোস্ট সিমিলার। বাট একটা জিনিস আমি বলতে চাই যে যদি পেশেন্ট খুব অসুস্থ হন বা খুব সিক হন, তখন ABO ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্ট করাটা একটু মুশকিল হয়। ডোনার পেয়ে গেলাম আমি লিভার ট্রান্সপ্লান্টের, এইবার আপনারা কি করে কাটেন আর কি করে জোড়েন? তো এই যে লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট যখন আমরা জ্যান্ত মানুষ থেকে, যেটা আপনি বলছেন, সেটা যখন আমরা নিই, তখন যেটা করা হয় সেটা ইউজুয়ালি আমরা ডোনারের অপারেশনটা আগে শুরু করা হয়। তাতে আমরা প্রথমে ডোনারের পেট খুলে দেখে নিই তার লিভারটা ঠিকঠাক আছে নাকি, কারণ ডোনারের সেফটি সবথেকে ইম্পর্টেন্ট। মানে আমরা যে কোনো লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রামে ডোনারের যাতে কোনো রকম বিন্দুমাত্র হার্ম না হয়, তো আমরা প্রথমে ডোনারের লিভার খুলে দেখে দিই যে এই লিভারের সাইজ যেটা আমাদের সিটি স্ক্যানে বলছে, সেই সাইজগুলো মোটামুটি আমাদের রাফ এস্টিমেশনে একই রকম আসছে নাকি, বা
লিভারটা দেখতে পেয়ে ওভারঅল ঠিক লাগছে নাকি। তো তারপরে ডোনারের আমরা শুরু করি, তারপরে মোস্টলি 1 ঘন্টা পরে রেসিপিয়েন্টের আমরা অপারেশনটা শুরু করি। তো রেসিপিয়েন্টে যেটা করা হয়, আমাদের লিভারটা পুরোটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় উইথ দ্য গল ব্লাডার ও পিত্ত থলি। আর যে ডোনারের থেকে ইউজুয়ালি 50 বা 60% লিভার আমরা নিয়ে নেওয়া হয় কেটে দিয়ে, আমাদের সব রক্ত যে নালী বা নল যেগুলো আছে সেগুলোকে আমরা জুড়ি, তারপরে লিভার থেকে যে পিত্তনালী আসে সেই পিত্তনালীর সাথে পিত্তনালীটা জোড় লাগানো হয়। তো এই যে যেটা বললেন, এই যে নল লাগানো, পাইপ লাগানো, ধরুন এই যে ইনফিরিয়র ভেনা কেভা, হেপাটিক ভেন, হেপাটিক আর্টারি, তো এই এত নল যে আপনাকে লাগাতে হয়, তো এই নল লাগানোর প্রসেস কি কতক্ষণ সময় লাগে? মানে আমি একটু সহজে বুঝিয়ে দিই যারা আমার মতো দর্শকরা রয়েছে তাদের জন্য, যে একটা লিভার, বুঝতে পারছেন তো, দেখবেন আপনারা যখন জীবন বিজ্ঞানে দেখেছেন আমাদের পৌষ্টিকতন্ত্র ছবি, ওই লিভার কিছু নল দিয়ে কানেক্ট করা থাকে তো, হ্যাঁ, শিরা উপশিরা যেগুলোকে সহজে বলে, তো সেইগুলোকেই বলছিলেন। হ্যাঁ, আর কিছু detail-এ। রক্তের নালী আর কিছু ডাক্ট, যেমন ওই বাইল ডাক্টটা খুব সবাই জানেন, বাইল ডাক্ট। তো যখন লিভার কেটে জোড়া হচ্ছে তখন এই নলগুলোকেও তো কানেক্ট করতে হয়, তো সেটা কিভাবে কানেক্ট তো করে? আমাদের ইউজুয়ালি লিভারের ইনফ্লো আর আউটফ্লো বলি, মানে একটা দিয়ে লিভারের মধ্যে ব্লাড ঢুকছে আর একটা দিয়ে লিভার থেকে ব্লাড বেরোচ্ছে। তো লিভারের পিকুলারিটি এটাই যে লিভারে দুটো ইনফ্লো আছে, যেটাকে আমরা একটাকে বলি পোর্টাল ভেন আর একটাকে বলি হেপাটিক আর্টারি। এই দুটো দিয়ে লিভারের মধ্যে ব্লাড ঢোকে, তো এই দুটোকে আমাদের জোড়া লাগাতে হয়। আর লিভার থেকে ব্লাড বেরোয় হেপাটিক ভেন দিয়ে। তো ইউজুয়ালি একটা মানুষের 3টে হেপাটিক ভেন থাকে, তো এইগুলোকে আমাদের জুড়তে হয়। এই জোড়ার, যদি শুধু জোড়ার টাইমটা আপনি বলেন তো 2 থেকে 3 ঘন্টা, ডিপেন্ডিং আপন সার্কামস্ট্যান্সেস 2 থেকে 3 ঘন্টা লাগে। আর টোটাল যে লিভার ট্রান্সপ্লান্টের প্রসিডিওর, যে আমাকে তার আগে লিভারটা কেটেও বাদ দিতে হবে, যে লিভারটা ওনার খারাপ হয়ে গেছে, তো ওভারঅল টোটাল প্রসিডিওরটা 8 থেকে 10 ঘন্টা লাগে। এই যে বাইল ডাক্ট লাগাচ্ছেন, এই যে রক্তের নালীর সঙ্গে অ্যানাস্টোমোসিস অফ, এই যে ভাস্কুলার অ্যানাস্টোমোসিস বা এই যে ডাক্টের যে অ্যানাস্টোমোসিস, এগুলো কিসে করেন? মানে খালি চোখে করেন নাকি মাইক্রোস্কোপের না, তলায় করেন? আমাদের একটা সার্জিক্যাল লুপ আছে, মানে যেটা ম্যাগনিফিকেশন হয়, তো যেটা আমরা এই চশমার সাথে লাগিয়ে দেওয়া হয় যাতে আপনি ম্যাগনিফাই করে, কারণ যে ভেসেলগুলো থাকে সেগুলো ছোট, মানে আপনি খালি চোখে করতে গেলে ভালো করে দেখা যায় না, আপনি যদি ভালো করে না দেখতে পান তাহলে করতে পারবেন। তো আমাদের সার্জিক্যাল লুপস থাকে যেটাতে 3.5 ম্যাগনিফিকেশন, 4 ম্যাগনিফিকেশন, ডিপেন্ডিং আপন যেটা আপনি ইউজ করেন, যে সার্জন যেটার সাথে অ্যাকাস্টম। তো ইউজুয়ালি 4.5 যখন আমরা আর্টারি বা যেটা আমি বললাম হেপাটিক আর্টারি জোড়া হয়, তো ইউজুয়ালি 4.5 ম্যাগনিফিকেশন লুপ পরে আমরা ওটা অপারেশনগুলো করি। ওই চপ ফপ খাওয়ার সময় লাগিয়ে খেলে মনে হবে ছোট চপ বড়, তাড়াতাড়ি পেট ভরে যাবে। এই যে ডোনারের লিভারটা যখন আপনারা কেটে নিয়ে যাচ্ছেন গ্রিন করিডোর করে, যে কুইকলি গিয়ে নিতে হবে, তো এই মাঝখানে পচে যাওয়ার কোনো চান্স আছে? না, সেই তখন লিভারটাকে আইসের একটা বক্সের মধ্যে রাখা থাকে। তাও আর আমি যেটা বললাম যে ইউডব্লিউ সলিউশন একটা যেটা বলি আমরা, সেই সলিউশন, কোল্ড সলিউশন দিয়ে লিভারটাকে ফ্লাশ করা হয়। তারপরে আইস প্যাক করার, মানে লিভারটাকে প্যাক করার স্পেসিফিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ব্যাগের মধ্যে নেওয়া হয়, তারপরে আইস বক্সের মধ্যে রাখা থাকে। তো ইউজুয়ালি দেখা যায় যে 8 থেকে 10 ঘন্টা যদি মানে মধ্যে কোল্ড স্টিমের টাইম, যে লিভারটা কতক্ষণ বরফের মধ্যে আছে, তো সেই থাকলে লিভারের কোনো সমস্যা ইউজুয়ালি হয় না। আচ্ছা, ডোনার কি সবাই হতে পারে ডাক্তার? ডোনার ইউজুয়ালি যেটা পেশেন্টের ফ্যামিলি মেম্বার থেকে হতে লাগে, ইউজুয়ালি ফার্স্ট বা সেকেন্ড ডিগ্রি ফ্যামিলি মেম্বার। আর ডোনার যদি খুব মোটা হয়, ওবেস হয়, তো তার লিভারেও ফ্যাট থাকবে, তো সেও ডোনেট করতে পারবে না আনলেস যে ওয়েট লস করে লিভারের ফ্যাটও কমাচ্ছে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া ব্লাড গ্রুপ ম্যাচিং হতে লাগবে। খুব মোটা থাকলে তার আমরা লিভার নিতে পারবো না, আর ফ্যামিলি মেম্বার থেকে হতে লাগবে। আর যেটা আমি বলেছিলাম যে সিটি স্ক্যান করে আমরা লিভারের ভলিউম দেখি, তো সেই ভলিউমটা পেশেন্ট সার্ভাইভ করার জন্য অ্যাডিকুয়েট নাকি, আর যে ডোনার থেকে আমরা এতটা লিভার নিয়ে নিলাম, বাকি যেটা রইলো সেটাও ওর লাইফ উইথস্ট্যান্ড করার জন্য অ্যাডিকুয়েট কিনা। তো এই ক্যালকুলেশনগুলোর উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করি যে হোয়েদার সে ডোনেট করতে পারে কি পারে না। লিভার ট্রান্সপ্লান্টের সময় যাকে আপনি লিভারটা দিচ্ছেন তার শরীরে যতক্ষণ না লিভার আপনি ফিট করে দিচ্ছেন ততক্ষণ কি যে দিচ্ছে তার পেটটা খোলা রেখে দেন? হ্যাঁ, পেটটা অবশ্যই খোলা থাকে। যে যদি আর 50 গ্রাম লাগে আর একটু কেটে নিয়ে আসবো, না, এরকম করে ব্যাপারটা হয় না। তো লিভারটার যে লিভার আমি তো দিয়ে দেবো, বাট লিভারের যে ব্লাড ভেসেল সেটা সাপ্লাই না থাকলে তো সেই লিভার কাজ করবে না। তো ইউজুয়ালি আমাদের এই টাইমটাকে আমরা বলি অ্যানহেপাটিক টাইম, মানে যেই সময় লিভার নেই, অ্যানহেপাটিক। তো এই সময়ে ইউজুয়ালি মোস্ট অফ দ্য সার্জারিতে 1 থেকে 3 ঘন্টা অ্যানহেপাটিক টাইম থাকে। তো এই টাইমটাও আমরা যতটা সম্ভব কম করার চেষ্টা করি যাতে আউটকাম বেটার হয়। আমরা অ্যানাটমিতে একটা জিনিস পড়ছিলাম, কোনার্ড
ক্লাসিফিকেশন, মানে একটা লিভারকে মনে আছে আমার হাতের এখানে একটা এরকম লাইন টানলে 1 2 3 4 5 6 7 8 এরকম করে লিভারের সেকশন করা হতো। তো কতটা লিভার একটা ডোনারের থেকে মিনিমাম নিয়ে একটা রেসিপিয়েন্টকে দেওয়া যাবে? ম্যাক্সিমাম যেটা আমরা কাট অফ থাকে সেটা হচ্ছে 30 to 35% লিভার ডোনারের মধ্যে থাকতেই হবে উইথ হেলদি লিভার, নট এ ফ্যাটি লিভার। তো তার মানে আমার যদি এখন লিভারের ওজন আমি যদি বের করে দেখি 1 কিলো হয়, মানে 1000 গ্রামস, তো আমি ম্যাক্সিমাম 700 গ্রাম লিভার কাউকে ডোনেট করতে পারি। তো এটাই ম্যাক্সিমাম আমরা করতে পারি। লিভার ট্রান্সপ্লান্টের সময় কি আপনারা লিভারের যে কোনো অংশ কেটে জুড়ে দেন, নাকি কোনো স্পেসিফিক অংশ লিভার থেকে নেওয়া হয়? ব্রডলি বলে লিভারের টোটাল 8টা সেগমেন্টস আছে, যেটা উনি বললেন। তো আমরা যখন লিভার নিই ইউজুয়ালি রাইট লোব বা লেফট লোব নেওয়া হয়, মানে বাঁ দিকের লিভারের অংশ বা ডান দিকের লিভারের অংশ। তো ইউজুয়ালি লিভারের দুটো অংশই না ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্যই এটা করা সম্ভব। মানে রাইট লোব ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, লেফট লোবও আমরা ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট। তো দুটো থেকে যে পিত্ত রস বা সেইগুলো দুটো একসাথে এসে মেলে তারপরে নিচে আসে। তো সেই জন্যই আমরা আইদার রাইট লোব বা লেফট লোব, ডিপেন্ডিং আপন সিনারিও, কে পেশেন্টের কি আছে, পেশেন্টের বডি ওয়েট কত, পেশেন্ট ডোনারের বডি ওয়েট কত, ডোনারের লিভারের ওজন কত, সেটাকে আমরা হাফ করে কাটলে তো রাইটটা কত আসছে, লেফটটা কত আসছে, সেই হিসেবটা আমরা করে নিই। যেমন আমি যেটা বলতে চাই, যেমন আমার যদি ওজন 100 কিলো হয়, তাহলে আমার যত গ্রাম লিভার লাগবে আর আরেকজনের ওজন 50 কিলো, তো তার যতটা লিভার লাগবে, তো সেই পরিমাণ দুটো যে 100 কিলো তার জন্য লিভার যত লাগবে সাস্টেন করার জন্য সেটা বেশি, অবশ্যই 50 কিলো যা তার সাস্টেন করার জন্য কম লিভারেও চলে যাবে। তো এই সব ডোনারের রেসিপিয়েন্টের যে ওজন কত, ডোনারের গিয়ে এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করেই আমরা ডিসাইড করি যে কোন লোবটা আমরা রাইট নেবো বা লেফট নেবো ওই পেশেন্ট স্পেসিফিক ক্ষেত্রে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে কিডনি তো আমাদের দুটো, একটা দিয়ে দিলাম আর একটা থাকছে, কিন্তু এই যে লিভার তো আমাদের একটা, আমি যদি কেটে দিয়ে দিই তাহলে আমার কি রইলো? তো লিভারের যেটা ইউনিক প্রপার্টি অন্য অর্গান থেকে, সেটা লিভার রিজেনারেট করে, যেটাকে আমরা সহজ করে বললে যেমন টিকটিকি লেজ আবার নিজে থেকে বেড়ে যায় বা চুল, নোখ, দাড়ি, তো সেরকমই আর কি। তো লিভার আবার নিজে থেকে রিজেনারেট করে। তো ইউজুয়ালি এই রিজেনারেশন প্রসেসটাও ফাস্ট হয়। মানে ইউজুয়ালি দেখা গেছে স্টাডিতে হেলদি লিভার যদি হয়, আমরা তার থেকে যদি লিভার কেটে নিই, ইউজুয়ালি 2 সপ্তাহের মধ্যেই 90% অলমোস্ট 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 90% আগের মতো সাইজে ফিরে যায়। অলমোস্ট 3 মাসে ওটা 99%, মানে অলমোস্ট আগের মতো ভলিউমে লিভার বেড়ে যায়। যার লিভার পচে গেছিল আপনি কেটে অন্য একটা লিভার এনে লাগিয়ে দিলেন, সে কতদিন পরে তার নর্মাল লাইফে ফিরতে পারবে? কতদিন পর সে বিরিয়ানি খেতে পারবে? ইউজুয়ালি যেটা আমরা বলি, দেখুন লিভার ট্রান্সপ্লান্ট বলতে মোটামুটি 15 থেকে 20 দিন হসপিটালে অ্যাডমিট থাকতে হয়, তারপর আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিই। তো তারপরে ইউজুয়ালি তারা হসপিটালের আশেপাশেই আমরা থাকতে বলি প্রথম 1 মাস। তো 3-4 দিন ছাড়া ছাড়া আমরা একবার করে কিছু ব্লাড টেস্ট করে আমরা তাদের দেখি। তারপরে ইউজুয়ালি 3 মাস থেকে 6 মাস টাইম লাগে টোটাল রিকভারি হতে। লিভারটাও যে আমরা যার শরীরে লিভারটা দিচ্ছি তার শরীরেও লিভারটা বাড়ে। তো নট অনলি ডোনারের ক্ষেত্রে লিভার বাড়ে, তার শরীরেও লিভারটা বাড়ে। তো এই যে প্রসেসটা হতে ওভারঅল 3 থেকে 6 মাস লেগে যায়। তো আমি বলবো 3 থেকে 6 মাস পরে অলমোস্ট সে যদি টিচার হয় বা সে যদি কোনো আইটি প্রফেশনে কাজ করে বা যে কোনো কাজ করে, সেই কাজটা 3 থেকে 6 মাস পরে স্টার্ট করতে পারে। আর ডোনারকে কতদিন ভর্তি রাখেন? ডোনারকে আমরা ইউজুয়ালি 7 দিন থেকে 10 দিন ম্যাক্সিমাম আমরা ভর্তি রাখি। তারপরে একবার 3-4 দিন পরে আবার আমরা একবার ভিজিট করতে বলি ওপিডি বেসিসে। তো ম্যাক্সিমাম 21 ডেজ আগে সব কিছু ঠিকঠাক থাকে, ডোনার আমাদের টাচে থাকে, তো তারপরে হি অর সি ক্যান গো ব্যাক টু হোম অর হোয়াট এভার। আমি যদি ডোনার হই লিভার ট্রান্সপ্লান্টের, সার্জারির পরে আমাকে কতদিন ওষুধ খেয়ে যেতে হবে? যেটা খুব কমন মিসকনসেপশন থাকে যে অনেকেই ভাবে যে আমি যদি ডোনেট করি আমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, বাট সেটা একদমই সত্যি নয় আর কি। তো ইউজুয়ালি আমরা লিভারের ক্ষেত্রে অপারেশন যে ডিসচার্জ আমরা করি 7 দিন বা 10 দিন পরে, তারপর থেকে মিনিমাম ওষুধ দেওয়া থাকে, 1-2 ভিটামিনের ওষুধ বা 1-2 ব্যথার ওষুধ, এছাড়া আর কোনো স্পেসিফিক ওষুধ থাকে না। ওই ব্যাপারগুলো আমরা ইউজুয়ালি ডিসচার্জ করার 2 সপ্তাহ পরেই বন্ধ করে দিই। তো তারপর থেকে ওনার যে ডোনার তার কোনো মেডিসিন নেওয়ার দরকার হয় না। যার লিভার ট্রান্সপ্লান্ট হলো তাকে কি সারা জীবন এই অ্যান্টি রিজেকশন মেডিসিন বা ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন খেয়ে যেতে হবে? হ্যাঁ, সেটা খেয়ে যেতে হবে। প্রথম 1 বছর 2-3টে মেডিসিন থাকে, বাট ইউজুয়ালি 1 বছর পরে একটা মেডিসিন যেটা থাকে সেটা খাওয়া খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি হাইলাইট করতে চাই। যে কারণ আপনি যদি ওষুধ না খান, আপনি বুঝতে পারবেন না, আস্তে আস্তে লিভারটা খারাপ হয়ে যাবে। কারণ আপনি যদি টেস্ট না করেন,
আপনি যদি ওষুধ না খান, ডাক্তারের ফলো আপে থাকতে হবে ইভেন আফটার লিভার ট্রান্সপ্লান্ট। মানে 3 মাসে বা 6 মাস ছাড়া ছাড়া ব্লাড টেস্ট করা, যে লিভার স্পেশালিস্ট ডক্টর আছে তার সাথে কন্ট্যাক্টে রাখা। এই যে সাপ্রেসিভ বা অ্যান্টি রিজেকশন যে মেডিসিনগুলো আমরা দিই, তার ডোজও রিপোর্টের উপর ডিপেন্ড করে আমরা কখনো বাড়াই কখনো কমাই। তো এই ব্যাপারগুলো আপনাকে ফলো আপে থাকতে হবে। তবে একটা জিনিস আমি যেটা আগেও বলেছিলাম যে লিভার ইমিউনো প্রিভিলেজড অর্গান, সেই জন্য অন্য অর্গান ট্রান্সপ্লান্টে এই অ্যান্টি রিজেকশন মেডিসিনগুলো যত ডোজে দেওয়া হয় লিভার থেকে তার থেকে একটু কম দিলেও চলে আর কি। আচ্ছা ডাক্তার, যে মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে সে কি আবার লিভার ট্রান্সপ্লান্টের পর আবার হালকা মাঝে মধ্যে? মানে আমি না, না, আমি না। একটা জিনিস বলি, এই অনেকে বলে যে দেখুন এই এত ইনসুলিন নিচ্ছি, এত ডায়াবেটিসে এত ওষুধ খাচ্ছি, যখন ওষুধ খাচ্ছি তখন একটু মিষ্টি খেতে পারবো না কেন? মানে ওর যেটা বক্তব্য, যখন একটা নতুন লিভার লাগালামই তাকে টেস্ট করবো না কেমন লাগিয়েছেন? না, এই ব্যাপারটা একদমই মতলব রেকমেন্ডেড বা একদমই অ্যাডভাইজেবল নয়, কারণ এটা আপনার নিজের লিভার নয়। মানে এই আগের লিভারটা আপনার যতদিনে খারাপ হয়েছিল, আপনি যদি অপারেশনের পরে আবার খান, তার থেকে আরও আগে এটা খারাপ হবে, কারণ এটা আপনার নিজের নয়। না না, আমরা মজা করেই বলছিলাম এটা, কিন্তু এটা একদমই নয়। আচ্ছা, এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি তুলে ধরলেন, একজন মানুষের কতবার লিভার ট্রান্সপ্লান্ট করা যায়? অনেকবারই করা যেতে পারে, কিন্তু কোনো কারণে আমরা লিভার ট্রান্সপ্লান্ট করলাম, সেই লিভারটা খারাপ হয়ে গেল, তারপরে আমরা রিট্রান্সপ্লান্ট করলাম, সেই লিভারটাও কোনো কারণে খারাপ হয়ে গেল, আর মানে ডোনারও অ্যাভেলেবেল, তো রিট্রান্সপ্লান্ট পর্যন্ত, মানে আমি একটা পেশেন্টের 3বার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। তো আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে একজন আমাদের দর্শক কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে কমেন্টটা পড়ে। সে লিখেছে যে স্কুলে যেই প্রশ্নগুলো করলে স্যার বকে বসিয়ে দিত, এই অনুষ্ঠানে সেই প্রশ্নগুলো করা হয়, তাই অনুষ্ঠানটা এত ভালো লাগে। অনেক প্রশ্ন থাকে যেটা আমরা হয়তো করতে সংকোচ বোধ করি, সেইগুলো খুলে করা যেতে পারে। তো এই লিভার ট্রান্সপ্লান্ট সার্জারিতে দুপক্ষেরই খুব চিন্তা থাকে, মানে ডোনার আর রেসিপিয়েন্ট, যে কতটা পেট কাটবে ডাক্তারবাবু। তো আপনারা কতটা পেট কাটেন, মানে কিভাবে কতটা পেট কাটেন? এবং মোস্ট ইম্পর্টেন্ট, পেটের কোন জায়গাটা কাটেন? ইউজুয়ালি যেটা আপার অ্যাবডোমেন, মানে নাভির উপর দিকে। ওকে। তো ক্লাসিক্যাল যেটা বলা হয় সেটাকে আমরা একটা গাড়ির সাইন বা লোগো টাইপের বলি, সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ ইনসিশন বা মার্সিডিজ বেঞ্জের মতো সাইনে আমাদের পেটটা কাটা হয়। তবে এখন যেহেতু অনেক অ্যাডভান্স এক্সপিরিয়েন্সও সার্জিক্যাল টিমের বেড়েছে, তো অনেকেই আবার শুধু এল টাইপের বা রিভার্স এল টাইপের ইনসিশন দিয়েও লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব। আর কার পেট বেশি কাটা হয়, ডোনারের নাকি যে যার ট্রান্সপ্লান্ট হচ্ছে তার? ইউজুয়ালি যা ট্রান্সপ্লান্ট হচ্ছে তার। আর ডোনারের কত ইঞ্চি কাটেন? ডোনারের ইউজুয়ালি আমরা আপনি যেটা লেক্সাস বা উল্টো এল টাইপের ডোনারে এরকম ইনসিশন দেওয়া হয়, বাট উইথ এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে আমরা শুধু মিড লাইন ইনসিশন অ্যারাউন্ড 12 to 15 সেন্টিমিটার আপার অ্যাবডোমেনে, এটা দিয়েও আমরা ডোনারের লিভারটা আমরা বের করতে পারি। আর মিনিমালি ইনভেসিভ সার্জারি? তো এখন যেটা ডোনার সার্জারি, যেটা আমি বলছি মিনিমালি ইনভেসিভ ডোনার সার্জারি এখন আপকামিং, মানে নট অনলি ল্যাপ্রোস্কোপিক, রোবোটিক সার্জারিও ডোনার সার্জারিও আস্তে আস্তে যথেষ্ট ইন্ডিয়াতে আস্তে আস্তে বাড়ছে। তো রোবোটিক সার্জারি যেটা আমরা করি, একটা রোবট অপারেশন করে, বাট সেটাকে কন্ট্রোল করি আমরা, সেখানে পেটে 4টে ফুটো করে অপারেশনটা করা হয়। আর যেটা লিভারটা বের করা হয় সেটা ইউজুয়ালি পেটের নিচের দিকে, বা যেটাকে আমরা অনেক সময় বলি বিকিনি ইনসিশন, বা নিচের দিকে চেরা লাগানো হয়, যাতে ওটা স্কার পেটের নিচের দিকে প্যান্ট যখন আমরা পরি বা যে কোনো আমরা লোয়ার গার্মেন্ট পরি, সেটা ওর নিচে ঢাকা হয়ে যায়, নট ভিজিবল। তো সেটাও আজকাল সম্ভব আজকালকার দিনে। চায়নায় শুয়োরের লিভার মানুষের পেটে বসিয়ে দিল, বেশ কিছুদিন বাঁচলো, মানে 171 দিন না 72 দিন এরকম বেঁচেছিল পেশেন্টটা। তো এই জেনোগ্রাফট আসবে? অবশ্যই, আমার তো মনে হয় নেক্সট 5-10 বছরের মধ্যে আমরা দেখতে পারবো। মানে ইনফ্যাক্ট ইউএসএও চায়নাতেও এই ব্যাপারগুলো নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে। ইনফ্যাক্ট আমার একজন কলিগ ছিলেন যিনি ইউএসএ কিছুদিন কাজ করেছিলেন 2-3 বছর, তারপরে আমাদের সাথে এখানে ইন্ডিয়াতে এসে কাজ করেছিলেন। তো ওনারা পিগ টু বেবুন লিভার ট্রান্সপ্লান্ট করতেন আর কি। তো ওরা পিগ থেকে বেবুনের মধ্যে লিভার নিয়ে তারপরে আস্তে আস্তে সেটা হিউম্যানের মধ্যেও শুরু হয়েছে। তবে এই যে পিগ, সেগুলো নর্মাল পিগ অবশ্যই নয়, এগুলো হচ্ছে ল্যাবে গ্রোন করা পিগ, যেগুলোকে আমরা জিন এডিট করা হয়। যেমন আপনি ভিডিও এডিট করবেন না আজকে, এই ভিডিওটা নেওয়ার পরে যে হ্যাঁ এই পোর্শনটা রাখবেন, এই পোর্শনটা ডিলিট করবেন, সেরকম পিগের জিনেও সেরকম এডিটিং করা হয়, যে এই পোর্শনটা আমরা জিনটা কেটে বাদ দেবো, আর এই রকম একটা হিউম্যান
জিনিস আমরা ওইখানে আমরা লাগিয়ে দেবো। হ্যাঁ, না লাগিয়ে দিলেন ঘোঁত ঘোঁত করা শুরু করলো, ঝামেলায় পড়ে যাবে। তার সাথে ওই পিগটার আমরা যদি কোনো ভাইরাস বা কোনো ইনফেকশনও আছে নাকি সেইগুলোর একটা থরো চেক আপ হয়, তো তারপরেই সেটা সম্ভব হয়। আচ্ছা, এক্ষেত্রে কি শুধুমাত্র শুয়োরের লিভারই নেওয়া যায় নাকি অন্য মানে পশু? এখনো পর্যন্ত যে বাঘের লিভার চাই আমার। মানে দুধ না খেলে হালুম। না, সেই তাতে প্রবলেম হবে, সেই বাঘ যখন আপনি গ্রো করবেন সেই বাঘ তার আগেই আপনাকে খেয়ে নিতে পারে। হ্যাঁ, তো শুয়োর আপনাকে কিছু বা পিগ আপনাকে কিছু করবে না, ও শান্ত হয়ে বসে পাঠা, থাকবে। বাঘ বাদ দিন, না, পাঠা। এখনো পর্যন্ত যেগুলো হয়েছে মোস্টলি পিগ থেকেই অর্গান ক্লোন করার চেষ্টা হয়েছে, যাতে কিছু কিছু ক্ষেত্রে 6 জিন এডিটেড, কিছু কিছু ক্ষেত্রে 10 জিন এডিট করে সেইগুলো ল্যাবে গ্রোন করা হয়েছে। তো তার লিভার সেই পিগ থেকে জেনেটিক্যালি মডিফাইড পিগ থেকে, যাতে ওটা হিউম্যানের মধ্যে সাস্টেন করে। প্রবাবলি সেটা এখনো পর্যন্ত যেটা চাইনাতে হয়েছিল 38 ডেজ সার্ভাইভ করে, তারপরে সাম প্রবলেমের জন্য সেই লিভারটাকে বের করে নিতে হয়, তারপরেও পেশেন্টটা 170 ডেজ সার্ভাইভ করে। বাট এটা খুব একটা বড় সাকসেস আমি বলবো ইন মেডিকেল সায়েন্স। হতে পারে আজ থেকে 5 বছর বা 10 বছর পরে এটাই হয়তো মেন স্ট্রিম ট্রান্সপ্লান্টেশন হবে। যে জেনো ট্রান্সপ্লান্ট সহজে বুঝিয়ে দিই, অর্থাৎ পশুর দেহ থেকে অর্গান নিয়ে মানব দেহে প্রতিস্থাপন করা। আরও একটা খুব সিরিয়াস কনসার্ন, আমার যদি লিভার ট্রান্সপ্লান্ট হয় তাহলে কি আমি বেবি কনসিভ করতে পারবো? ডোনার আর রেসিপিয়েন্ট দুজনের ক্ষেত্রেই বলছি। প্রথমে রেসিপিয়েন্টের জন্য আমি বলে দিই, তো রেসিপিয়েন্টও কনসিভ করা সম্ভব, তবে সেক্ষেত্রে আপনাকে আপনার যে হেপাটোলজিস্ট বা যে ট্রান্সপ্লান্ট সার্জন আছে তার কনসালটেশনে থেকে, তার ইয়েতে থেকে অপারেশন মানে এই ব্যাপারটা করা সম্ভব। আপনার অপারেশনের পরে আমরা কিছু ওষুধ দিই, তারপরে সেই ওষুধগুলোর একটা ওষুধ যেটাকে আমরা বলি মাইক্রোফেনোলেট, ইউজুয়ালি সেটা আপনি যদি প্ল্যানিং করেন সেই তখন থেকেই আপনার এই ওষুধটা বন্ধ করা উচিত। ইউজুয়ালি আপনার যে কনসিভ করার অ্যাটলিস্ট 3 মাস আগে এই ওষুধটা বন্ধ হওয়া উচিত। তো আপনি যদি প্ল্যানিং করেন যে ফ্যামিলি প্ল্যানিং করছেন, তো আপনার যে হেপাটোলজিস্ট আছে তার কনসাল্টে থাকুন। আপনার যে ওষুধগুলো অ্যান্টি রিজেকশন মেডিসিন চলছে সেইগুলোর ডোজ বা সেইগুলো প্রেগনেন্সির কতটা সেফ সেইগুলো ডক্টরের সাথে পরামর্শ নিন, তারপরে আপনি অবশ্যই। তবে আরেকটা জিনিস যে 1 বছরের একটা গ্যাপ ইউজুয়ালি বলা হয় যে ট্রান্সপ্লান্ট আপনার হলো 1 বছর অ্যাটলিস্ট কনসিভ না করা, কারণ ব্যাপারটা ওভারঅল নর্মালাইজ হতে, ফিজিওলজি নর্মালাইজ হতে 1 বছর লেগে যায়। 1 বছরের পর থেকে ইউজুয়ালি আপনি কনসিভ যে লিভার ট্রান্সপ্লান্ট যার হয়েছে সে করতে পারে। এবার আসি ডোনারে। তো যেহেতু রেসিপিয়েন্ট করতে পারে, তো আপনি তারা নিশ্চয়ই এটা ইমপ্লায়েন্ট যে ডোনারও করতে পারবে। তবে ডোনারের ক্ষেত্রেও আমরা যেহেতু বলি পেটে একটা ইনসিশন থাকে, আর কনসিভ করলে আপনার পেট ডিস্টেন্ট হবে, সেক্ষেত্রে একটা ইনসিশনের বা যে পেটে যে চেরাটা হয়েছিল তার উপরে একটা চাপ পড়বে, সেই জন্য 1 বছর ডোনারের ক্ষেত্রেও বলা হয় যে অ্যাটলিস্ট 1 বছর অপারেশনের পরে কনসিভ করার প্ল্যানিং না করতে, বাট তারপর থেকে নর্মালি উনি সব কিছুই করতে পারেন। তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমি যে হসপিটালে আগে কাজ করতাম সেখানে CIS কান্ট্রি মানে উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান থেকে অনেক পেশেন্ট আমাদের কাছে আসতেন। ওদের দেশে হেপাটাইটিস বি সিটা একটু প্রিভ্যালেন্ট, তো ওই জন্য লিভার খারাপ হওয়ার ব্যাপারটাও অনেক বেশি। তো ওদের দেশ থেকে আমাদের দেশে অনেক, তো একজন যারা ট্রান্সপ্লান্ট হয়ে চলে গেছিলেন, তারপরে উনি আমাদের সাথে কন্ট্যাক্টে ছিলেন ওভার ফোন। উনি কনসিভ করার পরে ইন্ডিয়াতে চলে আসেন। ইন্ডিয়াতে উনি অলমোস্ট 9 মাস মানে যতদিন ডেলিভারি না হচ্ছে ততদিন আমাদের কন্ট্যাক্টে, আমাদের সুপারভিশনে, আমাদের সাথে অবস্টেটিক টিম তাদেরও সুপারভিশনে ছিলেন। তারপরে উনি সাকসেসফুলি ডেলিভারিও করেন সিজারিয়ান সেকশনের মাধ্যমে, এবং দুজন বাচ্চা এবং মা দুজনেই ভালো ছিলেন। তারপরে আবার ওনারা উজবেকিস্তানে আবার ফেরত যান। আপনি এতদিন ধরে প্র্যাকটিস করছেন, এত লিভার ট্রান্সপ্লান্ট করছেন, তো এর প্রগনোসিস কেমন, ভালো হওয়ার প্রবণতা বা ভালো হওয়ার সম্ভাবনা কতটা বেশি দেখেন এই সার্জারির পরে? তো দেখুন, আমি প্রথম লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল 1960s-এ, ডক্টর থমাস ডাল। প্রথম যে উনি 7টা বা 8টা লিভার ট্রান্সপ্লান্ট করেছিলেন সবগুলোই আনসাকসেসফুল হয়েছিল, ইমিডিয়েট পোস্ট অপই মারা যায়। তো আস্তে আস্তে 1980s 1990s এই সময়ে ইমিউনোসাপ্রেশন মেডিসিন যেগুলোকে আমরা বলি ট্যাক্রোলিমাস বা সাইক্লোস্পোরিন, এগুলোরও ডেভেলপমেন্ট হয়। তারপরে দেখা যায় লিভার ট্রান্সপ্লান্টের সাকসেস গ্র্যাজুয়ালি অনেক বেটার। তো এখনের আমাদের ইন্ডিয়াতে লিভার ট্রান্সপ্লান্ট প্রথম শুরু হয়েছিল 1998 2000 এই সময়ে। তো সেই সময়ে ট্রান্সপ্লান্টের আউটকাম আর আজ 25 বছর পরে 2025-এ ইজ ফার বেটার। ইউজুয়ালি যেটা আমরা বলি 1 বছরে সাকসেস রেট লিভার ট্রান্সপ্লান্টের 90 থেকে 95%, 5 বছরের সাকসেস রেট 75 to 80%, আর 20 ইয়ার্স সাকসেস রেটও অ্যারাউন্ড 55%, মানে মোর দ্যান হাফ। এখানে আরও একটা ইনফরমেশন আমরা দিয়ে রাখি যে ইন্ডিয়া লিভার ট্রান্সপ্লান্ট বা ওভারঅল ট্রান্সপ্লান্টে এখন ওয়ার্ল্ডে 3rd
র্যাঙ্কিং যে নোটো ডেটা পাবলিশ করেছে, চায়না অ্যান্ড ইউএসের পরে টোটাল অর্গান ট্রান্সপ্লান্টে ইন্ডিয়া এখন 3rd নম্বরে। আর আপনি যদি দেখেন যদি শুধু লিভিং ডোনার ট্রান্সপ্লান্ট, তাতে ইন্ডিয়া এখন 1 নম্বর পজিশনে আছে ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই যে আপনারা লিভার ট্রান্সপ্লান্টের সময় লিভারটা কাটেন, ওটা কি দিয়ে কাটেন? কড়া, ছুরি? সেটা কাটার জন্য এক ধরনের স্পেশাল ইনস্ট্রুমেন্ট থাকে যেটাকে আমরা বলি কুসা, CUSA। তো ওটাতে একটা আল্ট্রাসোনিক ওয়েভ থাকে, একটা সাকশন থাকে, আর একটা অ্যাসপিরেশন, মানে ওই যে জিনিসটাকে অ্যাসপিরেট করার জন্য বা ভেতরে সাকশন করার জন্য। তো এই ব্যাপারগুলো থাকে যেটা দিয়ে আমরা লিভারটাকে কেটে নিতে পারি উইথ লেস ব্লিডিং। মানে মেন উদ্দেশ্যটাই থাকে যাতে আমরা লিভার যখন কাটি রক্তপাত হওয়ার চান্স থাকে, তো এইটা দিয়ে কাটলে ব্লিডিং হওয়ার চান্সটা কম থাকে। আমরা জানি যে কোনো জিনিস শিখতে গেলে অনেক প্র্যাকটিস করতে হয়, এবং প্র্যাকটিস মানাই হচ্ছে অনেক ভুল ভ্রান্তি এইগুলো থাকে। কিন্তু আপনারা যারা অর্গান ট্রান্সপ্লান্ট করেন, তাই তো ভুলের জায়গা নেই প্র্যাকটিসে, হিউম্যান বডি। তো আপনাদের ট্রেনিংটা কিভাবে হয়? ব্যাপারটা এটা একদিনে হঠাৎ করে হয় না, এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। প্রথমে মানে আমার এটা তো শুরু হয় সার্জিক্যাল ট্রেনিং থেকে। আপনি প্রথমে দেখবেন ব্যাপারটা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কি হচ্ছে, অবজারভারশিপ, অবজার্ভ করবেন যে কি হচ্ছে। তারপরে আস্তে আস্তে আপনার যে সিনিয়র বা আপনার যে স্যার আছে উনি বিট অফ পার্টস আপনাকে দেবে করতে, তো সেগুলো আপনি করলেন। তারপরে এই পার্টসগুলো অ্যাড করতে করতে আপনি পুরো সার্জারিটা করলেন আর কি। মানে আমি শুনেছি, আমি যাদের কাছ থেকে শিখেছি, মানে আমার তার আগের যে জেনারেশন ট্রান্সপ্লান্ট যারা করেছিলেন, তো তখন তো ইন্ডিয়াতে এতগুলো ট্রান্সপ্লান্ট সেন্টার ছিল না। তো শুনেছি তারা বানরের দেহে ওই সার্জারিক্যাল প্র্যাকটিসগুলো ওনারা করেছিলেন, মানে আমাদের যারা স্যার বা আমাদের যারা প্রফেসর ছিলেন। কিন্তু আমরা যে লাকি, কারণ এখন আমাদের ইন্ডিয়াতে একটা ট্রান্সপ্লান্ট সেন্টার মোটামুটি ডেভেলপ হয়ে গেছে। তো আমরা সেইখান থেকেই শিখি, আমাদের যে স্যার আছে, আমার যে প্রফেসর আছে, তাদের কাছ থেকে শুরুতে বিটস অ্যান্ড পার্টস, তারপরে আস্তে আস্তে অ্যাজ এ হোল প্রসেস। তো লিভার ট্রান্সপ্লান্টের জন্য এই ডোনারের বয়স, কোন বয়স থেকে কোন বয়স অবধি এই লিভিং ডোনার লিভার দিতে পারবে? মানে মিনিমাম এজ ক্রাইটেরিয়া ইজ 18, মানে তাকে অ্যাডাল্ট হতে হবে, সো দ্যাট হি ক্যান অর সি ক্যান গিভ দ্য কনসেন্ট। 18 বছরের বেশি হতে হবে। আর ইউজুয়ালি 50 থেকে ম্যাক্সিমাম 55 বছর পর্যন্ত সে ডোনেট করতে পারে, উইথ প্রোভাইডেড যে আদার সব কিছু জিনিসগুলো ইজ গুড, মানে তাতে কোনো প্রবলেম কিছু নেই। তো 18 থেকে 50 থেকে 55 বছর পর্যন্ত একজন লিভিং ডোনার হতে পারে। তার বেশি দিতে পারবে না? ক্রনোলজিক্যাল এজ আর বায়োলজিক্যাল এজ এক নয়। মানে একটা 60 বছরের ছেলে হয়তো একটা 30 বছরের থেকে বেশি ফিট হতে পারে, সে রোজ এক্সারসাইজ করে। তো সেই ব্যাপারগুলো ডিপেন্ড করে তার ফিটনেস কেমন। তো এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি 60 বছরেও ডোনেট করেছে, বাট সেগুলো রেয়ার এক্সেপশনাল কেসেস। মোস্টলি 18 থেকে 50-55 বছর পর্যন্ত কনসিডার করা যেতে পারে অ্যাজ এ লিভার ডোনার। তো ডোনারের এজটা তো শুনলাম, তো রেসিপিয়েন্ট যে পাচ্ছে লিভারটা, সে কত বয়স অবধি এই লিভারটা পেতে পারে? লিভিং ডোনারের ক্ষেত্রে তো কোনো লিমিট নেই, বাট আগে আমাদের দেশে ক্যাডাভারিক লিভার রেসিপিয়েন্ট হওয়ার জন্য একটা এজ লিমিট ছিল, সেটা হচ্ছিল 65 বছর। মানে আপনার যদি 65 বছরের বেশি হয় তাহলে আপনি ক্যাডাভার অর্গান পাওয়ার জন্য রেজিস্টার করাতে পারতেন না, বাট রিসেন্টলি সেই কাট অফটা উঠে যায়। তো এখন দের ইজ নো আপার লিমিট। তো আপনার এজ যাই হোক, আপনি লিভার ট্রান্সপ্লান্টের জন্য রেজিস্টার করাতে পারেন। অনেকেরই লিভার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে একটা চিন্তার বিষয় থাকে, বিশেষ করে বাচ্চাদের লিভার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে, যে আমি এই এত অল্প বয়সে ওর লিভার ট্রান্সপ্লান্ট করলাম, এ কতদিন এটা আবার থাকবে, আবার এটা কি বয়সের সাথে সাথে বড় হবে যেরকম একটা নর্মাল মানুষের লিভার গ্রোথ হয়? এটা কি পসিবল, নাকি আবার তাকে বড় হয়ে আবার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে? এর সাকসেস রেট কতটা? না, পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্ট সাকসেস 95%-এরও থেকেও বেটার, মানে মোর দেন 95%। তো এটাও লিভার আস্তে আস্তে বাচ্চা যত বড় হতে থাকে, লিভারটাও আস্তে আস্তে বডির রিকোয়ারমেন্ট ওয়াইজ, বডি যতটা নিড সেই লিভারটাও আস্তে আস্তে বাড়তে থাকে। তো আপনি জানলে সারপ্রাইজ হবেন মনে হয় যে আমাদের দেশে 1998-এ যে প্রথম পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল, উনি আজকে আফটার 25 ইয়ার্স আজ একজন ডক্টর। হ্যাঁ, সঞ্জয় কান্দাস্বামী মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা তো সাকসেস নিয়ে কথা বললাম যে লিভার ট্রান্সপ্লান্ট এর সাকসেস রেট কতটা। লিভার ট্রান্সপ্লান্ট করার পর একজন মানুষের জীবনযাপনের কি পরিবর্তন হয়, কোয়ালিটি অফ লাইফ কেমন থাকে? অবশ্যই ইজ এ গুড কোয়ালিটি অফ, নাহলে তো ট্রান্সপ্লান্ট করার কোনো এত একটা মেজর অপারেশন করালেন, যদি আপনি লিভিং ডোনার থাকে তার ডোনারকেও একটা অপারেশন বা পেনের মধ্যে যেতে হয়, যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে তো ব্যাপারটা আনসাকসেসফুলি আমরা মানবো। কিন্তু এখনকার দিনে দেখা যায় কোয়ালিটি অফ লাইফ ইজ ফার বেটার। মানে ইনফ্যাক্ট উনি যা কাজ করেন, ইভেন উনি যদি টিচার হন, ড্রাইভার হন, বা যে কোনো প্রফেশনে উনি আগের জায়গায় ফিরে যেতে পারেন ইউজুয়ালি 6 মাস
পর থেকে। আর আপনি জানলে সারপ্রাইজড হবেন যে আমাদের দেশে একটা ট্রান্সপ্লান্ট গেমস নামেও জিনিস হয়, যেটা এবছর পিজিআই চণ্ডীগড়ে অর্গানাইজ হয়েছিল, যেখানে সব ডোনার মানে নট অনলি লিভার, কিডনি ডোনার, কিডনি রেসিপিয়েন্ট, লিভার ডোনার, লিভার রেসিপিয়েন্ট, তো তাদের মিলে একটা বিভিন্ন ইভেন্টের গেম অর্গানাইজ করা হয় টু শো দ্য ওয়ার্ল্ড অর শো দ্য পিপল দ্যাট আফটার লিভার ট্রান্সপ্লান্টও একটা গুড কোয়ালিটি অফ লাইফ থাকে। আর এই বছর আমাদের দেশ থেকে যারা ভালো খেলেছিলেন অর্গান ডোনেট করার পরে বা অর্গান পাওয়ার পরে, তারা জার্মানিতে গেছিলেন। জার্মানিতে একটা ওয়ার্ল্ড ট্রান্সপ্লান্ট গেমস বলে হয়, যেটা একটা অলিম্পিকের মতো, মানে যেমন অলিম্পিকের ডিফারেন্ট ইভেন্ট হয়, তো সেখান থেকে ইন্ডিয়া থেকেও আইদার লিভার ডোনার, কিডনি ডোনার, লিভার রেসিপিয়েন্ট, কিডনি রেসিপিয়েন্ট, তো তাদেরকে পাঠানো হয়, তো তারা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করে প্রবাবলি 50+ মেডেলস ইনক্লুডিং গোল্ড, সিলভার, ব্রোঞ্জ আমাদের দেশে এবছর আমরা জিতেছি। এক্সেলেন্ট। তো এটা দেখানোর জন্য যে লিভার ট্রান্সপ্লান্ট করার পরেও বা ডোনেট করার পরেও ইউ হ্যাভ এ গুড কোয়ালিটি অফ লাইফ, ইউ আর প্লেয়িং স্পোর্টস, আপনি খেলছেন, আপনি মাঠে যাচ্ছেন, তাহলে বাকি কাজগুলো অবশ্যই আপনি করতে পারবেন। স্যার এখন ইউটিউব খুললে, ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় যে লিভার ডিটক্স বলে এক বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এটা তো প্রচন্ড হেলদি, এগুলো খেলেই তো হয়, আপনাদের কাছে গিয়ে কি হবে? না, এটা একদমই ভুল। আমি বলবো যে লিভার হচ্ছে আমাদের একটা ডিটক্সিফাইং অর্গান, মানে লিভারই বডিতে যত টক্সিন থাকে সেটা ডিটক্সিফাই করে বের করে, সেটাকে ডিটক্সিফাই করার জন্য ওষুধ নিতে হবে। তো এইগুলো টোটালি মার্কেটিং গিমিক অ্যান্ড আমি বলবো এক ধরনের স্ক্যাম। তো এইগুলো দেখে একদমই, মানে আমার দর্শকদের জন্য বলার যে এগুলো দেখে একদমই প্রভাবিত হবেন না। আপনি আবার যে ডক্টর আছে তার পরামর্শ নিন, মানে শুধুমাত্র আপনি তার অ্যাড দেখলেন, খুব চমকপ্রদ অ্যাড, আপনি দোকানে গেলেন, খুব সফিস্টিকেটেড চকচকে ঝকমকে দোকান, আপনি প্রোডাক্ট যে কোনো একটা আপনার মনে হলো আপনি তুলে নিলেন, হার্বাল প্রোডাক্ট, আচ্ছা এইগুলো আপনি খাওয়া শুরু করলেন, তো এইগুলো একদমই অ্যাডভাইজেবল নয়। কারণ আমি আমার জীবনে দেখেছি যে এইগুলো নেওয়ার পরে লিভার এত স্টেজে ড্যামেজ হয়ে গেছে যে আমাদেরকে লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত করতে হয়েছে। তো অবশ্যই আমি বলবো আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই, সেলফ মেডিকেশন করবেন না, নিজে উইদাউট এনি, আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই এগুলো আপনি নিতে পারেন যদি ডাক্তার আপনার অ্যাডভাইস করে। বেস্ট লিভ ইউর লাইফ ন্যাচারালি, মানে যা যা নর্মাল দৈনন্দিন জীবনে আমরা করে থাকি সেগুলোই করুন। এক্সট্রা সাপ্লিমেন্ট নিলে কোনো একজন প্রফেশনালের পরামর্শ আপনি নিন। এবার আসি যারা জিম করে, তারাও তো বিভিন্ন সাপ্লিমেন্ট নেয়, এটা কতটা লিভারের ক্ষতি করে? যেটা কমনলি হোয়ে প্রোটিন নিয়ে হচ্ছে, হোয়ে প্রোটিন অ্যাজ এ হোল আমি যেটুকু লিটারেচারে দেখেছি ইজ গুড, বাট থিং ইজ দ্যাট যে মার্কেটিং যখন আমরা করে সেটা মার্কেটে আসছে, তো তাতে কিছু অ্যাডাল্টারেশন হয়, মানে অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো অ্যাডেড থিং, তো সেইগুলো আমার দেখা একজন খুবই বডি বিল্ডার যার বিলিরুবিন 50 হয়ে গেছে আফটার টেকিং সাম সাপ্লিমেন্টস, তো এইগুলো নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার ডক্টরের পরামর্শ নিন, নট অনলি দ্য জিম ইনস্ট্রাক্টরের পরামর্শ নিয়ে এইগুলো একদমই সাপ্লিমেন্টসগুলো নেবেন না। আপনার ডক্টরের সাথে পরামর্শ করুন, আইদার হেপাটোলজিস্টের সাথে বা লিভার স্পেসিফিক ডক্টরের সাথে, যে এগুলো আপনার বডির জন্য সেফ নাকি। মার্কেটিংয়ের জন্য, বিজনেসের জন্য অনেকেই অনেক কিছু বিক্রি করে, বাট সবগুলো সেফ নয়। আপনার ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই আপনি সেগুলো চেক করে তবেই আপনি নিন। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা জানি লিভার ট্রান্সপ্লান্ট ওরকমই মানে ডে টু ডে থিং নয়, বা খুবই রিজনেবল একটা জিনিস নয় যে সবাই অ্যাফোর্ড করতে পারে, বাট মানে হ্যাভিং সেড দ্যাট, এটা অন্য দেশের তুলনায় অনেক রিজনেবল আমাদের দেশে, একদম। যে কারণে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকেও আমাদের দেশে এসে লিভার ট্রান্সপ্লান্ট করাচ্ছে। এক হচ্ছে খরচের ব্যাপারটা আমি জানি, এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, আমি ওভারঅল এক্স্যাক্ট কস্ট বলা কখনোই সম্ভব নয়, কোনো সার্জারির ক্ষেত্রেই বলা সম্ভব নয়, কোথায় কোন হসপিটালে হবে, ওটি চার্জেস কত, এগুলো অনেকগুলো প্যারামিটার্স থাকে। তো আমি বলছি ডাক্তার এক্সপার্টি, তার ফিজ অনেকগুলো থাকে, এক্স্যাক্ট অ্যামাউন্ট আপনাকে বলতে বলছি না। লিভার ট্রান্সপ্লান্টের মোটামুটি খরচ কিরকম, আর খুব ইম্পর্টেন্ট, মেডিক্লেম কি লিভার ট্রান্সপ্লান্ট কভার করে? হ্যাঁ, করে। আমি যেটা বলতে চাই যে আপনি যেটা বললেন যে লিভার ট্রান্সপ্লান্টের খরচ আমাদের দেশে যা অর্থনৈতিক পরিস্থিতি সেই হিসাবে বেশি, কিন্তু আপনি যদি বাইরের দেশের সাথে আমাদের দেশের লিভার ট্রান্সপ্লান্টের কস্ট তুলনা করেন, সেটা অলমোস্ট 1/4 বা 1/5। সেই জন্যেই ইন্ডিয়াতে আপনি দেখবেন আশেপাশে এশিয়া যে মহাদেশ, তাতে যত ট্রান্সপ্লান্ট হয়, আপনি দেখবেন ইন্ডিয়াতে অনেক ফরেনার্স এসে ট্রান্সপ্লান্ট করাচ্ছে। তার কারণটা কি? তারা পাচ্ছে একটা বেস্ট রেজাল্ট উইথ মিনিমাম কস্ট ইন সারাউন্ডিং আদার কান্ট্রিজ। তো
আমাদের দেশের হিসাবে লিভার ট্রান্সপ্লান্টের কস্ট একটু বেশি হলেও আপনি যদি আশেপাশের দেশের সাথে কম্পেয়ার করেন উইথ হাই সাকসেস রেট, আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে সেক্ষেত্রে। লিভার ট্রান্সপ্লান্ট তো আপনারা করে থাকেন, কিন্তু ধরুন লিভারটা এরকম আধা খারাপ হয়েছে আধা ভালো আছে, তো আধা যে বাজে জায়গাটা সেটা কেটে বাদ দিলে আধা লিভারটা কাজ করবে, এরকম কি হয়? না, এরকম খারাপ হয় না, মানে সেটা লিভার কেটে বাদ দিই যদি আপনার লিভারে কোনো টিউমার বা কোনো ক্যান্সার হয়েছে, মানে সেই ক্ষেত্রে এরকম লিভারটা খারাপ হয় না যে আপনার পুরো আধা লিভার খারাপ হয়েছে আর আধা ভালো আছে। তবে যদি আপনার আধা লিভারে কোনো কারণে কোনো টিউমার বা ক্যান্সার হয়, ডিজিজ পার্টটা আপনি কেটে বাদ দিতে পারেন। তো লাস্ট যেটা দিয়ে শেষ করব, লিভারের প্রতি একটুখানি নজর দেওয়া, যে আমার লিভার ঠিকঠাক আছে কিনা বা বিগড়চ্ছে কিনা, সেটার জন্য আমাদের কোন কোন হেলথ চেক আপের মধ্যে একটু থাকা উচিত বা কোন কোন ইন্ডিকেশন একটুখানি খেয়াল রাখা উচিত, যার জন্য একটু চেক আপ করা দরকার। তো লিভার ইউজুয়ালি আপনার কী কারণে লিভার খারাপ হচ্ছে সেটা দেখতে হবে, সেটার জন্য হেপাটাইটিস বি একটা কারণ। তো আপনার যে হেপাটাইটিস বি আছে কি না সেটা চেক করে নেওয়া ব্লাড টেস্টের মাধ্যমে, সেটা না থাকলে আপনি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়ে আপনাকে প্রিভেন্ট করতে পারেন। হেপাটাইটিস সি আছে কিনা সেটাও আজকাল ব্লাড টেস্টের মধ্যে আপনি চেক করলেন, যদি নেগেটিভ থাকে তো ভালোই, আর যদি কোনো কারণে পজিটিভ থাকে সেটার জন্য এখন এফেক্টিভ ট্রিটমেন্ট আছে, সেই আপনি ডক্টরের পরামর্শ নিয়ে সেই এফেক্টিভ ট্রিটমেন্ট আপনি শুরু করলেন। 3 নম্বর, অ্যালকোহল থেকে একদমই বিরত থাকা। 4 নম্বর, যে ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া, তো এই ব্যাপারগুলো থেকে এক্সারসাইজ করা, জাঙ্ক ফুডস, সুগারি ফুডস না নেওয়া, তো এই ব্যাপারগুলো করলে আপনি লিভার থেকে আপনি সুস্থ থাকতে পারেন। আর অ্যানুয়ালি আমি বলবো একটা লিভার ফাংশন টেস্ট করতে পারেন, যেটা থেকে আপনার বেসিক আইডিয়া পাওয়া যেতে পারে। লিভার এমন একটা অর্গান যেটা অলমোস্ট অনেকটা যতক্ষণ না খারাপ হয়ে যাচ্ছে তার ততক্ষণ সাইন সিমটমস আসে না। তো ইউজুয়ালি আপনি যতক্ষণ না টেস্ট করছেন আপনি বুঝতে পারবেন না আপনার লিভার কতটা খারাপ হয়েছে। তো সেই কারণে একটা লিভার ফাংশন টেস্ট এই চেক আপের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার আপনি করে নিতে পারেন। এবং আপনার হ্যাবিটগুলো তো আপনি নিজেই জানেন যে আপনার কি কি ভালো দিক রয়েছে এবং খারাপ দিক রয়েছে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে পেয়ে অনেকটা সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো এবং অনেক মডার্ন একটা জিনিসের ব্যাপারে জানতে পারলাম। লিভার নিয়ে আমরা এর আগেও এপিসোড করেছি, কিন্তু যে লিভার ট্রান্সপ্লান্ট এটা নিয়ে আমরা ডিপ ডাইভ করলাম। থ্যাঙ্কস টু ইউ। আপনার কেমন লাগলো? আমার ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর আমরা চাই যে কোনো একদিন যদি আপনার সার্জারি আমরা কভার করতে পারি, কারণ আমরা নিজেরা চাই যে শুধু পডকাস্ট নয়, কারণ অনেকেই আমাদেরকে পডকাস্ট চ্যানেল ভাবেন, কিন্তু পডকাস্ট ছাড়াও কিন্তু আমাদের ভিশন হচ্ছে অন্যান্য অনেক বিষয় নিয়ে শো করা। যেরকম আমরা ট্রিটমেন্ট করেছি, ম্যারাথন নিয়ে মানে ওয়েলনেস নিয়ে কাজ করছি, আমরা শুধুমাত্র পডকাস্ট নয়, আমরা অন্যান্য দিকও মেডিকেল সিস্টেমে আমরা কভার করব, আপনাদের সাথে শেয়ার করব। তো ডাক্তারবাবু থ্যাংক ইউ সো মাচ, এবং ধন্যবাদ আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। আর বলে দাও একটুখানি, লাইক শেয়ার সাবস্ক্রাইব যেটা আছে, আর ঘন্টা বাজান, ঢং ঢং করে ঘন্টা বাজান ভালো করে, আর কিছু লিখতে কমেন্ট করবেন যে কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা আরো নতুন নতুন পর্ব নিয়ে আসি, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না, নিজে একদম ডাক্তারি করবেন। স্টে ফিট, স্টে হেলদি, না নট লাইক হিম।